নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। বিষয় আম্বেদকর নিয়ে সংসদে হাঙ্গামা। অবশ্য একটু বোধহয় ভুল হয়ে গেল। আম্বেদকর নিয়ে হাঙ্গামা শুধু সংসদে নয়, সংসদে ওঠা হাঙ্গামা সারা দেশে ছড়িয়ে পড়বে এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। হাঙ্গামাটা শুরু হয়েছে গতকাল সংসদে। কি হয়েছে সেটা বলার আগে, কি হয়েছে বলার আগে একটা জিনিস শুধু বলে নিই। ছেলেবেলায় স্কুলে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন, কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় সেমিকোলন বসবে, কোথায় হাইপেন ড্যাশ এগুলো বসবে, এই নিয়ে মাস্টারমশাই একটা গল্প বলেছিলেন, একটা উদাহরণ। সেই উদাহরণটা বেশ মনে আছে আজও আমার। উদাহরণটা তিনি দিয়েছিলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, এই কবিতাটা নিয়ে। এই কবিতার একটা লাইন ছিল, মানুষ আমরা নহিত মেষ। এই যে কবিতায় মানুষ আমরার পর সেখানে একটা কমা দেয়া ছিল, তারপর ছিল মানুষ আমরা কমা নহিত মেষ। এই যে কথাটা, এই বিরাম চিহ্নের জায়গা পরিবর্তন করলে কিরকম গিয়ে দাঁড়ায়, সেইটা মাস্টারমশাই আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছিলেন। যেমন ধরুন, মূল কবিতায় ছিল কি বললাম একটু আগেই, মানুষ আমরা নহিত মেষ। এটাকে যদি এই কমাটা মানুষ আমরার পরে না দিয়ে নহির পরে দেওয়া যায়, তাহলে কি দাঁড়ায়, মানুষ আমরা নহি তো মেষ। অর্থাৎ আমরা মানুষ নই, আমরা মেষ। মেষ মানে ভেড়া। কিংবা খুব জোর দিয়ে যদি এই কথাটা বলা হয়, তাহলে কি বলা হবে, মানুষ আমরা নহি তো, আমরা মানুষ না, কি আমরা মেষ। মানুষ আমরা নহি তো মেষ। তাহলে পুরো অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই জন্যই বলা হয় পূর্ণচ্ছেদ অবধি শুনে তারপরে প্রতিক্রিয়া দিতে হয়। কিন্তু গতকাল সংসদে কি করলেন বিরোধীরা, কংগ্রেস সমেত? রাজনীতিবিদরা বিপক্ষের পুরো কথা শুনে প্রতিক্রিয়া দেবেন এমনটা হয় না। তারা এখান থেকে একটু ওখান থেকে একটু এরকমভাবে তুলে নিয়ে বক্তব্যটুকু দেন, মানে নতুন হয়ে দাঁড়ায়। তবে যতটুকু শুনলে তাদের রাজনীতিটা করা জমে, ওরা সেইটুকুই কিন্তু করতে থাকে। যেমন গতকাল ভারতের সংসদে যেটা নিয়ে বলছিলাম, এই নিয়ে হাওয়া গরম হয়ে উঠল। কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন করে একটা কথা বললেন, সেটা সবাই বিরোধীরা মনে করলো এটা ডক্টর আম্বেদকর, B.R. আম্বেদকর, তার সম্পর্কে অপমানজনক মন্তব্য। একদিকে বিরোধীরা অপমানজনক মন্তব্য করে অমিত শাহকে সমালোচনা করছে, অন্যদিকে আবার বিজেপির দলের তারা আবার এনডিএ ভুক্ত যে দলগুলো, তারা আবার তীব্র বিরোধিতা করছে বিরোধীদের, এবং বলছে যে B.R. আম্বেদকরের কোনো রকম সমালোচনা করা হয়নি। তো এই সমালোচনাটা কংগ্রেস বিরোধীরা যারা বলছে, রাজনীতির জন্য বলছে। তো দুই জোটের কেউ যে মিথ্যে কথা বলছেন তা নয়, দুজনেই সত্যি কথা বলছেন। কিন্তু গোলমাল বেঁধেছে ওই বিরাম চিহ্ন দেয়া নিয়ে, পাংচুয়েশন বা দাড়ি কমা দেয়া নিয়ে। অমিত শাহর কথায় দাড়ি টেনেছে বিরোধীরা, যখন তার কথা শেষ হয়নি তার মধ্যিখানে। তার জন্য মানে একরকম হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আর অমিত শাহ পরে দাড়ি টানার মানে তার কথাটা পুরো শুনলেও বোঝা যায় যে তিনি অন্যরকম কথা বলেছেন। এই দুই রকমের যে ভাষা আগে শুনুন, তারপরে যাব আমরা আলোচনায়। প্রথমে শোনাই অমিত শাহর যে কথাগুলো নিয়ে বিরোধীরা খুব আক্রমণ শুরু করেছে, কংগ্রেস সমেত, সেই কথাটা প্রথমে শুনুন। मान्यवर, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। বেশ, শুনলেন তো? আচ্ছা, এইবার শুনুন যে অমিত শাহের একই ভাষণ, যে ভাষণটা তার পুরো অংশটাই শুনুন।
শুনুন এটা। अच्छी बात है ना, ना सुनिए तो, सुनिए ना, आप सुनिए ना, मैं बताता हूं। हमें तो आनंद है कि अंबेडकर का नाम लेते हैं। अंबेडकर का नाम अभी 100 बार ज्यादा लो, परंतु साच अर्थ में अंबेडकर जी के प्रति आपका भाव क्या है ये मैं बताता हूं। मान्यवर, अंबेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया? अंबेडकर जी ने कई बार कहा कि अनुसूचित जातियों और जनजातियों से हुए व्यवहार से मैं असंतुष्ट हूं, सरकार की विदेश नीति से मैं असहमत हूं और आर्टिकल 370 से मैं असहमत हूं। इसलिए वो छोड़ना चाहते थे, उनको आश्वासन दिया गया, आश्वासन पूरा नहीं हुआ, उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया। और एक श्री DC रॉय ने पत्र लिखा कि अंबेडकर और राजा जी जैसे दो महानुभाव দেখুন मंत्रिमंडल কে छोड़ेंगे तो কোন क्या होगा? বক্তব্যটা বিশ্বাস করবে সেটা নির্ভর করে কে কোন দলের সঙ্গে আছে, दादाजी के जाने কে কোন দলের ভক্ত সে সেইটা বিশ্বাস করবে। যারা বিজেপির ভক্ত তারা বলবেন যে না, অমিত শাহ পুরো কথাটা শুনেছেন, সেখানে তো কোনো অন্যায় বলেননি। আবার যিনি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সাথে আছেন তিনি বলবেন এইটাই তো তিনি বলেছেন, তিনি একরকম বলবেন তারপর আধ ঘন্টা ধরে অন্যরকম কথা বলে যাবেন, সেসব তো শোনা হবে না। তো এইসব দেখুন, এটা সুতরাং যে যে দলের মধ্যে রয়েছে সে সেই দলের কথা অনুযায়ী বিশ্বাস করবে। কারণ এখন মানুষের পরিচয়টাই হলো অন্য কিছু নয়, পার্টি স্বর্গ, পার্টি ধর্ম, পার্টি হি পরমং তপ, এইটা হচ্ছে এখন মানুষের পরিচয়। আবার পার্টির সার্টিফিকেট দিলে ভগবান চোর হবে, আবার সার্টিফিকেট না দিলে চোর ভগবান হয়ে যাবে। তবু কিঞ্চিত নিরপেক্ষ হয়ে দেখার চেষ্টা করা যাক আম্বেদকর সাহেবের ওপরে সম্পর্কে, মানে বিজেপি যেটা বলেছেন, ওই কংগ্রেসের কথাই ধরুন, কংগ্রেস যেটা বলেছেন একটু খুব অন্যায় করেছেন এই কথাটা বলে, যেখানে উনি আম্বেদকর 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 বলে যাচ্ছেন, এটা আম্বেদকরের অপমান। এটা সত্যি কিনা অপমান। আম্বেদকরকে যে এখন একেবারে মাথায় তোলা হয়েছে, সেই মাথায় তোলাটা কতটা বাস্তব, কতটা সত্যি, সেটা একটু নিয়ে আলোচনা করা যাক। আবার বিজেপি যেটা বলেছেন অমিত শাহ, তারপরে আম্বেদকর সম্পর্কে অনেক কথা বলেছে, সে কথাগুলো কতটা সত্যি সেগুলোও দেখা যাক। দেখুন, একটা জিনিস হচ্ছে আম্বেদকরকে নিয়ে যে তাকে বলা হচ্ছে ফাদার অব দ্য কনস্টিটিউশন, আমি বুঝলাম না ফাদার অব দ্য কনস্টিটিউশন কি। আমাদের দেশে অনেক রকম আইন হয়েছে, সংবিধান নিশ্চয়ই, তিনি সংবিধান যে কমিটি হয়েছিলেন সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, কিন্তু কমিটির চেয়ারম্যান হয়ে কোনো সিদ্ধান্ত নিলেই কি তিনি সেটার ফাদার হয়ে গেলেন? আর যারা সেই কমিটির মধ্যে ছিলেন তাদের কোনো, তারা কিচ্ছু তাদের নেই। যেমন ধরুন গান্ধীকে, মহাত্মা গান্ধীকে এই যে বলা হয় ফাদার অব দ্য নেশন, এটা তো দেশ তাকে দেয়নি। আমাদের অনেকেই সেই ফাদার অব দ্য নেশন গান্ধীকে বলে তার যথেষ্ট বিরোধিতা করেন। গান্ধীর মধ্যে অনেক সবিরোধিতা আছে, গান্ধীর মধ্যে অনেক আলোচনার বস্তু আছে, গান্ধী অনেকটা ডিকটেটরশিপ চালিয়েছেন ভারতের রাজনীতিতে, এসবই আছে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী যে জওহরলাল নেহরু, তিনি তো সিলেক্টেড। কে সিলেকশন করেছেন গান্ধী। অথচ যে ইলেকশনের কথা হয়েছিল, সবার কাছ থেকে ভোট নেওয়া হয়েছিল প্রত্যেকটা প্রদেশ থেকে, সেই অনুযায়ী তো জওহরলালের প্রধানমন্ত্রী হওয়ার মতো নয়, তার হওয়ার কথাই নয়, তো তিনি সিলেক্টেড। তো গান্ধীর এগুলো হচ্ছে গান্ধীর ডিকটেটরশিপ। তো তার জন্যে কেউ যদি তাকে বলে যে ফাদার অব দি নেশন, তো সেটা কি আবার অনেকের পছন্দ নাও হতে পারে, যে যার মতো বলবে। বিশ্বাস করলে বলো হ্যাঁ উনি ফাদার অব দি নেশন, বিশ্বাস না করলে বলবেন না যে উনি ফাদার অব দি নেশন নন। তা এই যে আমাদের এখন যে ব্যাপারটা হয়েছে, আমাদের বি আর আম্বেদকর সাহেবকে নিয়ে, যে বি আর আম্বেদকর সাহেব আমাদের সত্যি ফাদার অব দ্য কনস্টিটিউশন। আবার কনস্টিটিউশন ছাড়া তিনি দেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন, দেশের প্রথম আইনমন্ত্রী, কিন্তু সেই আইনমন্ত্রী থাকার সময় তিনি কনস্টিটিউশনটা হয়েছিলেন। কিন্তু এটা তো শুধু তার অবদান নয়, এর মধ্যে আরো অনেকের রয়েছে। কিন্তু তাহলেও আমাদের এই যে একেবারে আম্বেদকর বলতে আজকে যেসব বলছেন
গলে পড়ে যায় একেবারে আম্বেদকর বলতে, সেটা কারণটাকে, আসল কারণটা হচ্ছে দলিত ভোট। এর পেছনে কোনো যুক্তি খাড়া করতে যাবেন না। এবং সেই জন্য সবাই এখন, একটা সময় ছিল যখন কংগ্রেস আম্বেদকরকে সহ্য করতে পারত না, আমাদের বহু অন্য পার্টিও আম্বেদকরকে সহ্য করতে পারতেন না, কিন্তু পরে বুঝেছে যে দলিত ভোট পেতে গেলে আম্বেদকরকে মাথায় রাখতে হবে, নইলে দলিত ভোট পাওয়া যাবে না। এবং এইটা আবার যে এতটা দলিত ভোট নিয়ে এবং আম্বেদকরকে নিয়ে এই যে আজকে প্রতিষ্ঠা দিয়েছেন, এর প্রতিষ্ঠা কিন্তু জনগণ যত না দিয়েছেন তার থেকে দিয়েছেন বেশি ওই আমাদের কানশিরামজি এবং মায়াবতী, যে বহুজন সমাজ পার্টি। সেই বহুজন সমাজ পার্টি এখন আবার প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো হয়েছে উত্তরপ্রদেশ থেকে, অন্য জায়গায় টুকটাক এক একটা আসন পান। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে আজকে আম্বেদকরকে এই যে ভগবান বানিয়ে দিয়েছেন, এটাও কিন্তু ইতিহাসের বাইরে। ইতিহাস কিন্তু এটা বলে না যে আম্বেদকর ভগবান হবার যোগ্য, সে কথা কিন্তু কোথাও নেই। যেমন একটা উদাহরণ দিই, গতকালকে সংসদের ওই গোলমালের পর থেকে আম্বেদকর নিয়ে টিভির চ্যানেলে চ্যানেলে শুরু হয়ে গেছে আলোচনা। সবাই প্রমাণ করতে চাইছেন দুটো জিনিস। একটা হচ্ছে আম্বেদকর মানে দলিতদের ভগবান, এবং আরেকটা জিনিস হচ্ছে আম্বেদকর তিনি তাকে পাওয়ার জন্য সবকে কত আম্বেদকরকে কি বলবো প্রণাম করে, তাকে সম্মান করে, তাই নিয়ে একটা ঢেউ শুরু হয়ে গেছে, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যারা প্রতিযোগিতাগুলো করছে তারা তাদের রাজনীতিতে আম্বেদকরকে কতটা মেনে চলছে, তার পথ অনুসরণ করছে, সেটা অন্য প্রশ্ন, আমি সেখানটায় যেতে চাইছি না। কিন্তু আমি শুধু একটা জিনিস বলবো, যে কারণটির জন্য মানে আম্বেদকরকে আজকে মাথায় তোলা হয়েছে, সেটা কি সত্যি সেই সম্মান এবং সেটা তিনি পাওয়ার যোগ্য? ঠিক আমি একইভাবে মনে করি যে গান্ধীজি সম্পর্কে যত কথা বলা হয়েছে, ভারতের স্বাধীনতা নাকি পেয়েছে তার জন্যে, আমি কিন্তু তার কোনো প্রমাণ পাইনি। মানে গান্ধীজি তার জীবনে একটা কোনো আন্দোলন নেই যে আন্দোলনটা সফল হয়েছে। তিনি প্রচুর আন্দোলনের হাত দিয়েছেন, সব জায়গা থেকে পিছিয়ে এসছেন, সমস্ত জায়গা থেকে। যে দেশে গান্ধীজি ছিলেন না, সে দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা স্বাধীনতা পায়নি, স্বাধীনতা তারাও পেয়েছে। কলোনাইজেশন, উপনিবেশবাদ শেষ হয়ে গেছে। সেটা 1 বছর কারো 10 কিছু আগে, কারোর কিছু পরে। ভারতের সঙ্গে আরো অনেক দেশ স্বাধীন হয়ে গিয়েছিল ব্রিটিশ কলোনির হাত থেকে, তাদের ওখানে তো গান্ধীজি ছিলেন না। তাহলে গান্ধীজিকে আমরা কেন আমাদের জাতির জনক বলছি? কি জাতি তিনি তৈরি করেছেন? কোনো জাতি তিনি তৈরি করতে পেরেছেন? বরং আমি ঠিক ব্যক্তিগতভাবে মনে করি আবার যে গান্ধীজির অনেক কাজ আমাদের দেশের ক্ষতি করে দিয়েছে। তার ডিক্টেটরশিপ ক্ষতি করেছে। আজকে নেতাজি সুভাষচন্দ্রকে দেশ ছাড়তে হয়েছিল, তারও কারণ গান্ধীজি। তো আমি সেই জন্যে আমি গান্ধী নিয়ে আলোচনা করছি না, করছি আম্বেদকর নিয়ে। প্রশ্নটা হচ্ছে, আম্বেদকরের সব থেকে বড় পরিচয়, তিনি আমাদের সংবিধানের জনক, ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ফাদার, এটা কিন্তু লোকের মুখে মুখে প্রচারিত হতে হতে, যেমন গান্ধী হয়েছেন জাতির জনক, ইনি হয়েছেন সংবিধানের জনক। কিন্তু সংবিধানের জনক কি তিনি একা? দেখুন 9/12/46 2046 9 ডিসেম্বর প্রিএম্বলের যে অবজেক্টিভ রেজলিউশন, সেইটা নিয়ে আলোচনা শুরু হয়। প্রিএম্বল হচ্ছে, আপনারা জানেন, এটা হচ্ছে প্রাণ, সংবিধানের প্রাণ। এই প্রাণের উপরে কাটাছেঁড়া করা যায় না, যদি সেই কাটাছেঁড়া পরে হয়েছে। যারা করেছে না কাটাছেঁড়া, যে কংগ্রেস, তারাই আবার সংবিধানের জনক বলে কালকে খুব গলা ফাটিয়েছেন। যাই হোক, তো এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রেজলিউশন অ্যাডপ্টেড, যেটা অ্যাকসেপ্টেড হয়, যে রেজলিউশন অ্যাকসেপ্টেড হয়, সেই রেজলিউশনটা কে তৈরি করেছিলেন, কে দিয়েছিলেন ওখানে? কে দিয়েছিলেন? সেটা দিয়েছিলেন কিন্তু আম্বেদকর নন, সেটা দিয়েছিলেন নেহরু। আবার দেখুন, প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রাজেন্দ্র প্রসাদ কাকে এই প্রস্তাবটা উত্থাপন করতে বলেছিলেন?
সেটা কিন্তু নেহরু উত্থাপন করেছিলেন। এই আমাদের এইখানটায় একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে সংবিধানটা অ্যাকচুয়ালি কার? এখন যেহেতু আমরা দলিত ভোট পেতে হবে, সুতরাং আমরা সমস্ত তার যে শিরোপা এটা পাওয়ার, সেটা আমরা দিয়ে দিয়েছি ডক্টর আম্বেদকরকে। তিনি তখনও কিন্তু আইনমন্ত্রী নন, আইনমন্ত্রী তখন 47-এর পরে অবশ্য হয়েছেন। কিন্তু এটা বহু মানুষ তারা কিন্তু বলেন এই সংবিধান কার? এটা কিন্তু আম্বেদকরের যে নয়, নেহরুর, এটা কিন্তু অনেকে বলেন। আমি নেহরুর ভক্ত নই, কিন্তু ইতিহাস তো সবসময় ঠিক লেখে না। ইতিহাস অনেক সময় নানা কারণে অনেক ভুল কিছু লেখে। আম্বেদকর, দেখুন একটা জিনিস, কে কন্ট্রিবিউট করেছে সব থেকে বেশি আমাদের দেশের এই সংবিধান তৈরিতে, এই সম্পর্কে খুব সুন্দর লেখা লিখেছেন সুধেন্দ্র কুলকার্নির একটা লেখা পড়েছি। কে সুধেন্দ্র কুলকার্নি? তিনি অটল বিহারী বাজপেয়ীর বিশেষ সচিব ছিলেন। তিনি এক জায়গায় বলেছেন, হু কন্ট্রিবিউটেড মোর টু দি কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বল, নেহরু অর আম্বেদকর? অ্যান্ড ফাইনালি তিনি বলছেন হি ইজ নেহরু। এইবার কেন এই কথাগুলো বলছেন? এসেন্স অফ প্রিয়াম্বল and most other defining features of the constitution came from the Congress, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে কংগ্রেস মেম্বাররা ছিলেন তাদের মধ্য থেকেই উঠে এসেছিল এই যে সব থেকে কারা, সেইখানটা কাদের অবদান সব থেকে বেশি? বলছেন যে সেটা ছিল কংগ্রেসের। এবং কংগ্রেসের মধ্যে আবার কে? সেটা হচ্ছে নেহরু। যে সুধেন্দ্র কুলকার্নি বলেছেন বলে আমাদের তো মানতে হবে এমন কথা নয়। এর পেছনে আর কি কেউ কোনো কথা বলেছেন? এই প্রসঙ্গে আমি একটু আগে বলেছি অরুণ শৌরীর লেখা। অরুণ শৌরী বিজেপির, অটল বিহারীর আমলে বিজেপির মন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে এখন তারপরে তিনি বিজেপির থেকে তিনি বেরিয়ে আসেন। তিনি একটি বই লিখেছিলেন, বইটির নাম হচ্ছে ওয়ারশিপিং দ্য ফলস গডস। এই ফলস গড বলতে তিনি আম্বেদকরের নাম উল্লেখ করেছিলেন। এবং আরো দুটো বইয়ের নাম করব। যারা এই বই দুটোতে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অমিত শাহ গতকাল ঠাট্টা করে যে কথা বলেছিলেন, সেটাকে যদি তিনি একটু রসিকতা করে কিংবা রাগ করে যেভাবেই হোক যে কথাটা বলেছিলেন, সেই কথাটার ভেতরে কিন্তু অনেক সত্যি আছে। যদিও আবার তিনি নিজেই বলেছেন আমি আম্বেদকরকে অপমান নয়, আম্বেদকরের গৌরব গাথা তিনি গেয়েছেন, তারপর অনেক কথা বলেছেন, কিন্তু শুরুটা যেভাবে করেছিলেন তাতে মনে হয়েছে আম্বেদকরকে তিনি সমালোচনা করছেন। আম্বেদকরকে নয়, সমালোচনা করছেন যারা আম্বেদকরকে ভগবান বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সমালোচনা করেছেন। তার জন্য বারবার যেভাবে শুনলেন আম্বেদকর আম্বেদকর আম্বেদকর, সেটার কারণ এটা। যে দুটো বইয়ের নাম করব বলেছিলাম সেই বই দুটোর নাম করি। একটা হচ্ছে বিখ্যাত মার্কিন ঐতিহাসিক ও গবেষক, ইনি হচ্ছেন গ্রানাইল বিখ্যাত প্রিস্টিন। তিনি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কর্নারস্টোন অফ নেহরু 1966। আর একটা বই, এটা হচ্ছে লিখেছেন সুভাষ কাশ্যপ। এই সুভাষ কাশ্যপ হচ্ছেন আমাদের লোকসভার, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল বহুদিনের। তিনি লিখেছেন যে বইটি, তার নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনফ্লিক্টস অ্যান্ড কন্ট্রাডিকশনস। এই বইটা বেরিয়েছে 2010 সালে। আর আগের বইটা যেটা বললাম
আমেরিকান ঐতিহাসিকের, তার বইটা বেরিয়েছে 1966 সালে। এই বই দুটিতে তারা বলেছেন অনেক রকম কথা। তারা বলেছেন, কতগুলো প্রশ্ন তুলেছেন। যেমন সুভাষ কাশ্যপ প্রশ্ন তুলেছেন যে নেহেরু ওয়াজ দ্য অ্যাসেম্বলিজ ফিলোসফার and its prime contributor, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য যারা ছিলেন তাদের তিনি হচ্ছেন ফিলোসফার, পথ দেখাবেন, দার্শনিক। আর তিনি সব থেকে এখানে কংগ্রেস যারা তারা অনেক আলোচনা করেছেন এবং তিনি হচ্ছেন প্রধান তার মধ্যে থিঙ্কার। তিনি যেমন হচ্ছেন তিনি ফিলোসফার, তেমনি থিঙ্কার কে নেহরুকে বলেছেন। সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে রেজলিউশন নেওয়ার জন্য অনেক কমিটি হয়, যেমন স্টেটস কমিটি, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এরকম অনেকগুলো কমিটি হয় যে এক একটা সেকশনে তিনি কোন কোন বিষয়ের জন্যে বিশেষভাবে কিছু ব্যক্তিকে আবার সেখানে কমিটির মধ্যে ঢোকানো হয়। তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক কমিটির যত কমিটি ছিল তাদের মধ্যে চেয়ারম্যান ছিলেন নেহরু। আবার দেখুন, এই সমস্ত কমিটিতে কংগ্রেস নেতারা প্রত্যেকটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন। আম্বেদকর করেছেন কি, আম্বেদকর কংগ্রেসই ছিলেন না, তাকে যে নিয়ে আসা হয়েছিল এই কমিটির মধ্যে, তার কারণ হচ্ছে তিনি কংগ্রেসে ছিলেন না, কিন্তু বিরোধীদেরকেও অনেকে এর মধ্যে তাদেরকেও নেওয়া হয়েছিল। সেই জন্যেই আম্বেদকরকে নিয়ে আসা হয়েছিল। তিনি কংগ্রেসে ছিলেন না এবং তবুও প্রতিটি কমিটিতে তাকে রাখা হয়েছিল এবং এখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এইবার দেখুন, ফাইনাল ড্রাফট যখন তৈরি হলো এবং সেই ড্রাফটটা যখন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদকে দেয়া হলো, সেটা দেয়া হয়েছিল নভেম্বর 25, 1949-এ। 25শে নভেম্বর 1949-এ সংবিধানের ফাইনাল ড্রাফট সেটা দেয়া হয়েছিল আমাদের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে। এবং আম্বেদকর কিন্তু চেয়ারম্যান ছিলেন সেই কমিটির, তা সত্ত্বেও তিনি নন, এটা সেখানে দেওয়ার কথা হয়েছিল নেহরুর, বিকজ তিনি ছিলেন ভারতের তখন প্রধানমন্ত্রী। অর্থাৎ নেহরু প্রথম থেকেই যেমন এগুলোর আলোচনা, এবং এই জন্যই প্রশ্নটা উঠেছে যে কে, এই যে সংবিধান এটা কার, আম্বেদকরের না নেহরুর? তো এই কথাগুলো এখন কোনো রাজনৈতিক দল বলবে না, বলছে না, এমনকি কংগ্রেসও বলে না। তার কারণটা হচ্ছে কংগ্রেস জানে যে এটা বললে ভোট পাবে না, দলিত ভোট। তাহলে অন্য অর্থে কি দেখা যাচ্ছে বলছে সে কথা, অর্থাৎ লাভ খাওয়ার জন্যে দেশের জাতিবাদী রাজনীতিকে, সেই রাজনীতি আরো জোরদার করার জন্যে আজকে কংগ্রেসও পর্যন্ত আম্বেদকরের হয়ে গলা ফাটাচ্ছে। কিন্তু কংগ্রেসের সাথে, নেহরুর সাথে আম্বেদকরের সম্পর্ক আদৌ ভালো ছিল না। এমনকি নেহরুর বিরুদ্ধে প্রতিবাদ করে মন্ত্রিসভা থেকে পদত্যাগও করেছিলেন আম্বেদকর। তবু আজকে সেই আম্বেদকর নিয়ে অমিত শাহ কথাগুলো বলেছেন, তার জন্যে প্রথম দিকের ওই আম্বেদকর 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 এই যে বলে গেছেন, এইটাকে আম্বেদকরের অপমান ধরে নিয়ে কংগ্রেস গলা ফাটাচ্ছে। কিন্তু যখন এই কংগ্রেসের লোকসভায় দাঁড়িয়ে নেহরুর ওপরে যখন আক্রমণ করে নেহরু বিরোধীরা, আমি কোনো দলের নাম করছি না, তখনও কিন্তু কংগ্রেস এত বিপুলভাবে প্রতিবাদ করে না। কারণ কংগ্রেস জানে যে নেহরুর ভিতরে এমন অনেক স্ববিরোধিতা ছিল, এমন অনেক জিনিস ছিল, যার জন্যে সেইটা যত বেশি প্রচার করা হবে তত নেহরুর
মানে ভোট কমে যাবে, কংগ্রেসের ভোট কমে যাবে। তাই নেহরুকে আজকে দেখুন, এই যে কথা হচ্ছে, নেহরুর চিঠিপত্র ইত্যাদি সোনিয়া গান্ধী নিয়ে চলে গেলেন, লোকের প্রশ্ন হতেই পারে, যেটা উঠছেও, যে নেহরুর এইগুলো নিয়ে গেল কেন, এগুলো ফেরত দিতে হবে ইত্যাদি ইত্যাদি। সোনিয়া ফেরত দিতে চান না, কারণ নেহরুর অনেক কুকীর্তি, অনেক কিছু কীর্তি বেরিয়ে পড়বে। আম্বেদকরকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার কুকীর্তির জন্য নয়। তার কুকীর্তি আছে কিনা আমি জানি না, আমার জানার দরকারও নেই। কিন্তু তাকে যেভাবে তাকে ওপরে তোলা হচ্ছে, তাকে মাথায় তোলা হচ্ছে, সেটা আম্বেদকরের উপরে শ্রদ্ধা থেকে বা ভালোবাসা থেকে নয়। সেটা সম্পূর্ণ করা হচ্ছে আম্বেদকরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দলিতদের ভোট পাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে দলিতের সংখ্যা দেশে খুব বেশি। কিন্তু এটাও বলে দিলাম, আজ এমন একটা দিন আসবে যখন আম্বেদকরকে মাথায় তুলে আর ভোট পাওয়া যাবে না। এবং ভোট না পাওয়া গেলে আজকে যেভাবে নেহরুর জায়গা নেমে এসছে, যে টাওয়ারিং পার্সোনালিটি ছিল, সেখান থেকে যে সম্মানের জায়গায় ছিলেন, সেখান থেকে তিনি যাতে আজকে নেমে এসছেন, আম্বেদকরের কিন্তু সেই জায়গায় পৌঁছবেন একদিন। কারণ তার এই ভালোবাসাটা, যেটা মানুষ তাকে যে ভালোবাসা দেখাচ্ছে, যে সম্মান দেখাচ্ছে, এটা ভেতর থেকে নয়, রাজনৈতিক দলগুলো করেনি। রাজনৈতিক দলগুলো এটা করছে তাদের ভোটের দিকে লক্ষ্য রেখে। এই ভোটের দিকে আজকে মায়াবতীর উত্তরপ্রদেশে, যেখানে মায়াবতী কয়েকবার যেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে কাশিরাম, তাকে মানুষ মনে করেছে আম্বেদকরকে যে জায়গাতে তিনি সম্মানের জায়গায় তুলেছেন ভোট পাওয়ার জন্যে, সেই জায়গাতে আজকে উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির কোনো জায়গা আছে? আর কোনো জায়গা নেই। কারণ এখন দেখা গেছে ওই আম্বেদকরকে মাথায় রেখে দিয়ে, আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে আবার জাতিবাদী রাজনীতি করে সেই জায়গাটা যখন ভোট দুটো ভাগে চলে গেছে, একটা হচ্ছে হিন্দুত্ব বিরোধী, একটা হিন্দুত্বের পক্ষে, অর্থাৎ দুভাবে বাটোয়ারা হয়ে গেছে। যেটা আপনারা শুনেছেন বহু জায়গায়, মাই ভোট MOI, মুসলিম আর যাদবদের ভোট এক হয়ে গেছে, সেইটা নিয়ে চলছে সমাজবাদী পার্টি। আবার দেখুন যে এদের শুধু বহুজন সমাজ পার্টির যে রাজনীতি আম্বেদকরকে নিয়ে, জাতিবাদী রাজনীতি, যেটা দলিত রাজনীতি, সেই রাজনীতির কতটা শক্তি হ্রাস হয়ে গেছে। আজ একটি ইলেকশনে, এই যে সম্প্রতি হয়ে গেল, উপনির্বাচন হয়ে গেল 10টা জায়গা কেন্দ্রে, একটা জায়গাতেও একটা সিটও পায়নি বহুজন সমাজবাদী, যারা উত্তরপ্রদেশের গ্রামে যারা আম্বেদকরের পাথরের মূর্তি বসিয়ে রেখেছে, সেখানে ভোট নেই, এখন ফুরিয়ে গেছে সেখানে ভোট। এইটা আরো বাড়বে তখন দেখা যাবে, আজ যেমন নেহরুর নামে কংগ্রেস ভোট পায় না, তেমনি আম্বেদকরের নামে এরাও ভোট পাবে না। এবং যেদিন এরা পাবে না, আজ যেমন নেহরুর নাম কংগ্রেস ভুলে গেছে, আবার একটা দিন এই আম্বেদকরের নামও ঠিক এইভাবে ভুলে যাবে। সুতরাং আমি শুধু বলি একটাই কথা, এই জাতিবাদী রাজনীতি এগুলো কিছু দিনের জন্য চলবে, খুব বেশি দিনের জন্য চলবে না। যেদিন চলবে না, সেদিন কিন্তু আবার ওই অমিত শাহ যদি এই রকম টোনেও আবার বলেন, তার প্রতিবাদেও খুব কেউ এগিয়ে আসবে না। ওই একটু হুঙ্কার দেবে, একটু হবে। আমি আজকে খবর দেখছিলাম যে কাল অমিত শাহের এই বক্তব্যের পর, পার্টিকুলারলি উত্তরপ্রদেশে, সেখানে আম্বেদকর সম্পর্কে এই ধরনের উক্তি হওয়ার, যেটা কংগ্রেস প্রচার করছে, এটাকে যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, সেখানে বিজেপির বিরুদ্ধে
কোথাও কোনো প্রতিবাদ হচ্ছে কি না এবং করলে কারা করছে। আমি দেখলাম দু এক জায়গায় কংগ্রেস প্রতিবাদ করছে, তার বেশি কিছু নয়। মায়াবতীর দল আর রাস্তাতেই নামেননি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। এখনকার মতো ভালো থাকবেন, ধন্যবাদ।